নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। মেনলি জুনিয়র স্টুডেন্টসদের জন্য এই ক্লাসটা। ক্লাস 5 থেকে ধরে নিতে পারো, ক্লাস 8 পর্যন্ত তো লাগেই, পরীক্ষায় আসেই ট্রান্সলেশন। আর অন্যান্য ক্লাসের জন্য যে কার্যকরী নয় তা না, সেখানে হয়তো ট্রান্সলেশন হিসাবে আসে না, কিন্তু রাইটিং স্কিলে ট্রান্সলেশন তো কাজে লাগেই। আর বাংলা মাধ্যমের স্টুডেন্টস অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য ট্রান্সলেশন একটা বড় হাতিয়ার, যেটার মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনাটাকে ইংরেজিতে লিখতে পারি। তো রাইটিং স্কিলেও কাজে লাগবে। তো যে কোনো ক্লাসের জন্যই ট্রান্সলেশন একটা দারুণ গ্রামাটিক্যাল আইটেম শেখার জন্য, ঠিক আছে? তো দেখো, এখানে আমি কিছু ট্রান্সলেশন তুলেছি, 4টে বাক্য, 4টে যে বাংলায় তুলেছি সেটাকে ইংরেজিতে আমি ট্রান্সলেট তো করব, কিন্তু শুধু উত্তর বলার জন্য কিন্তু এখানে আমি আসিনি। তোমাদের বোঝাতে এসেছি, শেখাতে এসেছি কীভাবে ভাবতে হবে, কোন অ্যাঙ্গেলে ভাববে, কীভাবে অ্যাপ্রোচ করবে, সেটাই কিন্তু আমি তোমাদের শেখাতে এসেছি, ঠিক আছে? তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তারপরেই বুঝতে পারবে যে এই ক্লাসটা পুরোটা দেখে তোমাদের কিছু লাভ হলো, কিছু শেখা হলো কি হলো না, ঠিক আছে? দেখো, তোমাদের তো আমি বলেই থাকি যে ইংরাজি গ্রামারের মেন দরজাই হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স, ক্রিয়া এবং কাল। কারণ মেনলি টেন্স অর্থাৎ কাল নির্ধারণ করে ক্রিয়াই। এই জন্য 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলে থাকি ভার্ব। ভার্ব বলতে অবশ্যই আমি বুঝি ফাইনাইট ভার্ব বলে থাকি। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটা টেন্সের গঠনে থাকে। একটা ভার্বের দুভাবে ব্যবহার আছে, ফাইনাইট হিসেবে মানে টেন্সের স্ট্রাকচারে, আর একটা নন ফাইনাইট হিসেবে মানে টেন্সের গঠনে নয়, ঠিক আছে? ফাইনাইট নন ফাইনাইটের ডেফিনেশন তো আছেই, কিন্তু আমি সহজভাবে বলে থাকি, এইটা মনে রাখতে সুবিধা হবে তোমাদের। যে ভার্ব টেন্সে গঠনে থাকবে তাকে ফাইনাইট ভার্ব, যে ভার্ব টেন্সে গঠনে থাকবে না সেটাকে নন ফাইনাইট ভার্ব। ওই গ্রামার বইয়ের ডেফিনেশন তো ঠিক আছে, সেটাও আমি বলে দিচ্ছি যে একটা ভার্ব যখন নাম্বার, পার্সন এবং টেন্সের দ্বারা লিমিটেড বা কন্ট্রোলড হয় না, মানে নিয়ন্ত্রিত হয় না নাম্বার, টেন্স, পার্সনের দ্বারা বা সীমাবদ্ধ নয়, তখন তাকে ইনফাইনাইট বলে। আর লিমিটেড বা সীমাবদ্ধ হলে ভার্বটা, তখন তাকে ফাইনাইট বলে। ডেফিনেশন সব কিছু সেরকমভাবে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছি, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ডিফারেন্স বুঝিয়ে দিয়েছি, সেটাও তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? কিন্তু তোমাদের অনেক সহজভাবে আমি এটা বলে থাকি, যদি তোমার টেন্স ক্লিয়ার থাকে, ভার্বটা কোন স্ট্রাকচারে রয়েছে তুমি বুঝতে পারবে, টেন্সের স্ট্রাকচারে আছে কি নেই একটা ভার্ব। তো যদি থাকে সেটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ টেন্সের গঠনে যদি ভার্বটা থাকে তাহলে ফাইনাইট ভার্ব, আর টেন্সের গঠনে না থাকলে নন ফাইনাইট ভার্ব। এর থেকে সহজ বুদ্ধি আর হয় না, এ কোনো গ্রামার বইতে পাবে না। এ আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতা এবং রিসার্চের ফল বলতে পারো। তো ভার্ব অ্যান্ড টেন্স কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যাদের ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার নেই তাদের রিকোয়েস্ট, তারা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাস আমি পার্টস অফ স্পিচ, সেন্টেন্স থেকে শুরু করে প্রত্যেকটা টেন্সের উপরে ক্লাস আমি বিস্তারিত নিয়েছি, সেই ক্লাসগুলো দেখো, তাহলে এই ক্লাসটা বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হবে না। তবুও যারা ফার্স্ট টাইমের জন্য দেখছো তাদেরও যাতে অসুবিধা না হয়, এই করাতে প্র্যাকটিসের মাধ্যমে আমি অবশ্যই চেষ্টা করেই থাকি যাতে সব ধরনের স্টুডেন্টসরা বুঝতে পারে একদম ডাইরেক্ট যে কোনো ক্লাস। তাও আমি শর্টে ভার্ব এবং টেন্সের ডেফিনেশন বলে দিচ্ছি। ভার্ব হচ্ছে ক্রিয়া, কোনো কিছু যে ওয়ার্ডের মাধ্যমে কিছু কাজ করা বোঝায়। এই ভার্ব 3 প্রকারের আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, এটাকে অ্যাকশন ভার্বও বলে, আর হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। এই 3টে যে ভার্ব আছে না ইংরেজিতে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই 3টে ভার্বই আছে। এই 3টে ভার্বের বিবিধ ব্যবহার আছে। এর ব্যবহার অনুসারে একে ক্লাসিফিকেশনও বিভিন্নভাবে গ্রামারিয়ানরা করেছে। যদি টেন্সে গঠনে থাকে তাহলে ফাইনাইট ভার্ব, টেন্সে গঠনে না থাকলে নন ফাইনাইট ভার্ব। ওই বি ডু হ্যাভের উপরেই কিন্তু। যদি ডু বা অ্যাকশন ভার্ব অবজেক্ট নেয় তখন সেটাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যদি ডু ভার্ব বা অ্যাকশন ভার্বটা অবজেক্ট না নেয় তাহলে তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। আর বি ভার্ব আর হ্যাভ ভার্বকে গ্রামারিয়ানরা ইনট্রান্সিটিভ ভার্বই বলেছে, ও যদি মেন ভার্ব রূপে বসে। আবার যদি পাশাপাশি মোটামুটি দুটো ভার্ব কমপক্ষে দেখো, তাহলে আগেরটা অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারির আর এক নাম হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল আর এক নাম মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। কি সাহায্য করে? মেইন ভার্বের টেন্স নির্ধারণ করে, টেন্সটাকে ডিটারমাইন করে, টেন্সটাকে ঠিক করে দেয় অক্সিলারি ভার্ব। তাহলে দেখো, ওই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বেরই বিবিধ ব্যবহার। তো এই হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কিছু কাজ করা বোঝায়, ক্লিয়ার হলো? তো এই ক্রিয়া, এই কাজ করাটাই আমাদের নির্ধারণ করে দেয় কালটা কি হবে, ঠিক আছে? এই কাজটার উপরেই ডিপেন্ড করছে কালটা, ঠিক আছে? আমরা যদি বর্তমানে এখন যদি কিছু করি সেটা বর্তমানকাল, যেটা আগে করেছিলাম সেটা অতীতকাল, কাজটার উপর ডিপেন্ড করছে। আর যেটা সামনের দিনে মানে আসছে সময় করব, এখনও করিনি, সেই কাজটা ভবিষ্যতে বোঝাবে। তো 3টে তো টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3টে কাল মানে এই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টে কালের মধ্যেই আমাদের সমস্ত কিছু কার্যকলাপ। আমরা যা কিছু করে থাকি এই 3টে কালের মধ্যেই। তো
তোমাকে একটা বাক্যের উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম আমি ঘুড়ি ওড়াচ্ছি। তো দেখো এখানে ক্রিয়া কোনটা? ওড়াচ্ছি। ওড়াচ্ছি এখন, তার মানে কি বর্তমানকাল এটা। হ্যাঁ, প্রেজেন্টের অনেক ভাগ আছে, এগুলো তো শিখিয়েছি, টেন্সের ক্লাসে শিখতে হবে। এই তিনটে টেন্সের চারটে ভাগ আছে, ইনডেফিনাইট বা সিম্পল তিনটেরই আছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। নেক্সট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো সব আছেই। তিনটে টেন্সের চারটে করে ভাগ, 3 4 12টা টোটাল রয়েছে। এই 12টার মধ্যে তোমরা মোটামুটি আটটা মতো যদি 7-8টা করে থাকো টেন্স, তাতেও বহুত কাজ হয়ে যাবে, ঠিক আছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্রায় বাদ দিয়ে দিতে পারো, এখন ওর ব্যবহার নেই। ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহারও খুবই কম আছে, এমনকি পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারও খুবই কম আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মেইনলি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কিছুটা। এই 8খানা যদি তোমরা ক্লিয়ার করো, তাতেও তোমাদের বহুত কাজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসটাও জেনে রাখবে। যদি কন্টিনিউয়াস এমনি জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও বোঝা একদমই সোজা, সেও আমি টেন্সের ক্লাসে শিখিয়েছি। তো ক্লিয়ার না থাকলে অবশ্যই ক্লাসটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা জানতে আর কত কিছু নতুন শিখলে, বা কীভাবে ভাবতে হয়, কোন অ্যাঙ্গেলে ভাবা যায় একটা গ্রামারকে কত দিক থেকে কোন অ্যাঙ্গেলে ভাবা যায়, সেটা তোমরা জানতে পারবে আমার ক্লাসগুলো দেখলে, ঠিক আছে। এনজয় করবে। মনে রাখবে গ্রামার একটা কমপ্লিট সায়েন্স, ঠিক আছে, ভাষা বিজ্ঞান। এই যদি ঠিকমতো ভাবতে শেখো, এ পুরো গ্রামারের দুনিয়া দেখতে পাবে, আর দেখতে পেলে এ তো আনন্দের বিষয়। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবে, দারুণ এনজয় করবে, ঠিক আছে। এ কোনো মুখস্থর জিনিস নয়, কিন্তু গ্রামার রুলস অবশ্যই, কিন্তু মুখস্থর জিনিস নয়, এ বোঝার জিনিস এবং অ্যাপ্লাই করার জিনিস। তো এই যে বাক্যটা বলছিলাম, আমি ঘুড়ি ওড়াচ্ছি, এইখানে ওড়াচ্ছিটা ক্রিয়া, এটা কালটা নির্ধারণ করছে অবশ্যই, যে বর্তমানে করছি। আর আমি যদি বলি আমি ঘুড়ি উড়িয়েছিলাম, দেখো উড়িয়েছিলাম এখন নয়, আগে করেছিলাম কাজটা, তখন অবশ্যই এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে দেখো ক্রিয়া কাল নির্ধারণ করছে কি না, কেন ক্রিয়া সবথেকে গুরুত্বপূর্ণ বলে থেকে বোঝা যাচ্ছে। আর আমি যদি বলি আমি ঘুড়ি ওড়াবো, দেখো ওড়াবোটা বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে সাধারণত ফিউচার টেন্সই হয়, সিম্পল ফিউচার। তো আমি ঘুড়ি ওড়াবো, এটা ভবিষ্যতে ইন্ডিকেট করছে, মানে এখনও কাজটা করিনি, করব। তো আমি যে তিনটে বাক্য বললাম, তোমরা লক্ষ্য করে দেখো এই তিনটে বাক্যে কর্তা এবং কর্ম, সাবজেক্ট অবজেক্ট কমন, আমি এবং ঘুড়ি, এই দুটো যেরকম আছে তিনটে বাক্যেই এক রয়েছে, এক অবস্থাতেই রয়েছে। কিন্তু আসল কাজ কে করছে, ক্রিয়া কাজটা করছে কি না, ক্রিয়ারই তো আসল খেলা। ওড়াচ্ছি, উড়িয়েছিলাম, ওড়াবো, তো এই ক্রিয়াটাই কাল নির্ধারণ করছে কি না, যে বর্তমানে কাজটা হচ্ছে না ভবিষ্যতে হবে না অতীতে হয়েছিল। তো ক্রিয়াই কাল নির্ধারণ করছে, বোঝাতে পারছি তো। একটা বাক্যের মধ্যে মনে রেখে দেবে, ক্রিয়াই মূলত সাধারণত ওই কিন্তু টেন্সটা ডিটারমাইন করে থাকে, টেন্সটা নির্ধারণ করে থাকে, ঠিক আছে। হ্যাঁ, অন্য পার্টস অফ স্পিচও করতে পারে, যেমনি অ্যাডভার্বস আছে কিছু, ইয়েস্টারডে, টুডে, গতকাল, আজকে, এগুলোও অবশ্যই কাল নির্ধারণ করতে সহায়ক, কিন্তু মেনলি মূলত তো ভার্বই। তো বেসিক্স মোটামুটি বোঝাতে পেরেছি যে কেন ভার্ব অ্যান্ড টেন্স সবথেকে গুরুত্বপূর্ণ। তো চলো দেখি এবারে কীভাবে সলভ করবো। তো দেখো প্রথম যে বাক্য আছে, দাদু প্রত্যেক দিন খবরের কাগজ পড়ে, এই যে বাক্যটা আছে, এই বাক্যটাতে অনেকগুলো শব্দ আছে বাংলায়। তো আমার ফাইন্ড কোনটা হবে, খোঁজ কোনটা হবে, ভার্বের দিকে, ভার্ব খোঁজো, ভার্ব, সে বিভার্ব হোক, দুভার্ব হোক, হ্যাবভার্ব হোক, ভার্বটাকে খোঁজো। তো ভার্ব দেখতে পাচ্ছি আমি এখানে পরে আছে কি না, দাদু একটা নাম, খবরের কাগজও একটা নাম, প্রত্যেক দিন একটা অ্যাডভার্ব, সেটা বুঝতে পারবেন, এভরিডে। হ্যাঁ, বাংলায় ক্রিয়া বিশেষণও বলে। আর পরে পরে কিছু কাজ করা বোঝাচ্ছে কি না, কাজ করা মানে যে কোনো কিছু অ্যাকশান হতে পারে, সে মানসিক কাজও হতে পারে, শারীরিক কাজও হতে পারে, যে কোনো কাজ বোঝালেই তাকে ভার্ব বলে, ডুইং ওয়ার্ডস। তো পরেটা ক্রিয়া, তাহলে পরে এই যে ভার্বটাকে বার করলাম, এই ক্রিয়াটা কোন কাল নির্ধারণ করছে বলো, পরে। পরে মানে কি, বর্তমানে করে, অর্থাৎ আমি বলে থাকি বাংলায় ক্রিয়ার শেষে করি, আছে, হয় বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো পরে মানে কি, করে, ওই করি দিয়ে বোঝাই, মানে ওটাই যে কোনো ডু ভার্বের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো পরে আর করে এক ক্যাটাগরিতে পড়ছে কি না, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে না। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা কি, ফর্মুলাটা একটু জানতে হবে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ইংরাজি বাক্যের সাধারণ গঠন তোমাদের কি বলে থাকি আমি, সাবজেক্ট আগে, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ, আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ।
বোঝাতে পারলাম? তো সেই অনুসারে বসাবো। এত বড় বাক্য দেখে ঘাবড়ানো কিছু নেই। আগে কর্তা সাবজেক্ট দেবো, তারপরে ভার্বটাকে নেবো সঠিক টেন্সে, তারপরে বাকি অংশ বসাবো রেস্ট। ক্লিয়ার হয়েছে? তো দেখো দাদু আছে, এটা নাউন, তো আমি বসাবো গ্র্যান্ডফাদার। ঠিক আছে, গ্র্যান্ডফাদার সাবজেক্ট হয়ে গেল, মানে নাউনটা হয়ে গেল মেন সাবজেক্ট কর্তা। ব্যাস, কর্তার পরে ইংরাজি বাক্যের গঠন ক্রিয়া। তো পরে হচ্ছে ক্রিয়া, পড়া ইংরাজি আমরা সবাই জানি রিড। ঠিক আছে, রিডের 3টে ফর্ম কি, ভার্বের 3টে ফর্ম কিন্তু পড়তে হবে। গ্রামার বই দিয়ে রোজ 5টা 10টা করে ভার্বের 3টে ফর্ম পড়বে মানে সহকারে। দেখবে 1 মাস গেলে কত হালকা হয়ে যাচ্ছে। শব্দভাণ্ডার বাড়াতে হবে। ঠিক আছে, এই ভার্বের ফর্মগুলো কিন্তু সব কাজে লাগে, সে ট্রান্সলেশন হোক, ভয়েস হোক, ন্যারেশন হোক, এভরিহোয়ার সমস্ত কাজে লাগে। আর এটা একটা বিদেশি ভাষা, তো শব্দভাণ্ডার তো বাড়াতেই হবে, তাই না? ট্রান্সলেশনেও এমন ওয়ার্ড আছে যেটা তুমি ইংরাজি জানবে না, তো শব্দভাণ্ডার বাড়াতে হবে কিনা। আর এ তো ভার্ব তো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ইংরাজি বাক্য গঠনের। ভার্ব ছাড়া কোনো তো বাক্যই হবে না, তাই এটা পড়া দরকার কি না বলো? তো পরে তাহলে রিড বুঝে গেলাম। তো রিডের 3টে ফর্ম তো সেম, উচ্চারণটা আলাদা হয়, রিড রেড রেড হয়, কিন্তু স্পেলিং সেম, বানান একই। তো তাই বসাই বর্তমান রিড। ফর্মুলাটা হচ্ছে এই যে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন ভার্ব হয়? বি ভার্ব, নাহলে ডু ভার্ব, নাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমার এখানে দরকার কি? ডু ভার্ব, কারণ পড়া তো একটা অ্যাকশন বা ডু ভার্ব, তো ওটাই বসালাম। কিন্তু এখানে আর একটু অ্যাড করতে হবে কি, এটা তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি শিখেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা যেন মাথায় থাকে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি মানে কর্তা যদি থার্ড পারসন হয়, পার্সেন্ট যদি না বুঝে থাকো সেটাও বলে দিই, আমরা ফার্স্ট পার্সেন্ট, আমরা কেন্দ্রিক যত প্রোনাউন আছে, আই উই, ঠিক আছে, সব ফার্স্ট পার্সেন্ট। তুমি তোমরা কেন্দ্রিক যত প্রোনাউন আছে, ইউ ইয়োর সব সেকেন্ড পার্সেন্ট, বাকি সব থার্ড পার্সেন্ট। সি হি ইট দে, যত নাম আছে রাম সাম যদু মধু, ঠিক আছে, সব কিছু, জায়গার নাম, স্থানের নাম, বস্তুর নাম, সব থার্ড পার্সনের মধ্যে পড়ে। তো সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় এবং এক বচন, সিঙ্গুলার নাম্বার তো বোঝোই, এক বচন, তাহলে ডু ভার্বটা শেষে এস বা ইএস হয়। ইএস কখন হয়? লাস্টে ও থাকলে হয়, ওই এক বচন বহু বচনের যেরকম নিয়ম, ওয়াই উঠে গিয়ে আইএস হয়, ও থাকলে কোথায় এস হবে, কোথায় ইএস হবে, যেরকম নিয়মগুলো আছে। লাস্টে সিএস থাকলে ইএস হয়, টিএস থাকলে ইএস হয়, এক্স থাকলে ইএস হয়, সেই যে নিয়ম এক বচন থেকে বহু বচন করার নিয়ম, সেম এখানেও অ্যাপ্লিকেবল। বোঝা গেল? তো এখানে তো ডি আছে কনসোনেন্ট, সুতরাং এখানে এমন কিছু হবে না। এখানে তাহলে কী হবে? এখানে শুধু এস যুক্ত হবে। রিডস গ্র্যান্ডফাদারটা থার্ড পার্সন এবং এক বচন, ওর জন্য ডু ভার্ব এসেছে এস হলো। ইএস কোথায় হবে বললাম, ওই এক বচন বহু বচনের নিয়মেই। ব্যাস, গ্র্যান্ডফাদার রিডস, গ্র্যান্ডফাদার পড়ে, ব্যাস আমার আসল কাজ হয়ে গেছে। কর্তা এবং ক্রিয়া তুমি বসিয়ে দিলে মানে তোমার আসল কাজ হয়ে গেল। এবারে বাকি অংশ বসাতে অসুবিধা কোথায়? ইংরাজি বাক্যের গঠন আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে সাধারণত কর্ম থাকে, যদি বসে কর্ম। কর্ম ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই, যদি থাকে কর্ম, কর্ম না থাকলেও কমপ্লিমেন্ট, পরিপূরক, অতিরিক্ত অংশ যা থাকবে বসাতে হয়। তো এখানে কি আছে? দাদু প্রত্যেক দিন কি পড়ে, পড়ে কি, ক্রিয়াটাকে প্রশ্ন করো কী বা কাকে দিয়ে, পড়ে কি না খবরের কাগজ, তাহলে অবজেক্ট পেলাম, সেটাই বসাবো। তাহলে নিউজ পেপার, এই নিউজ পেপারের আগে দা করবে না, হ্যাঁ, এখানে কোনো বিশেষ নিউজ পেপারের কথা বোঝাচ্ছে না, ডেফিনেট আর্টিকেল দা আনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা আর্টিকেল ছাড়াই করবে। আর নিউজ পেপার এস যুক্তও করবে না, কেন করবে না? তার কারণ নিউজ পেপার এস যুক্ত যদি করো তাহলে একের অধিক খবরের কাগজ পড়ে, এটা বোঝাবে, আর এখানে তো সেরকম কোনো উল্লেখ নেই, তাই জন্য আমরা নিউজ পেপারই করবো। ক্লিয়ার? গ্র্যান্ডফাদার রিডস নিউজ পেপার, ব্যাস। তারপরে বাকি কী পড়ে হলো? একটা ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব পড়ে রয়েছে প্রত্যেক দিন। এবার এটা ক্রিয়া বিশেষণ কেন, মানে অ্যাডভার্ব কেন সেটাও বলে দিই। অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব ওই বাক্যের অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। এটাই হচ্ছে অ্যাডভার্বের ডেফিনেশন, বাংলায় ক্রিয়া বিশেষণ বলে। তো এখানে এই ওয়ার্ডটা প্রত্যেক দিন, বাংলা দিয়েই বোঝাচ্ছে, দেখো প্রত্যেক দিনটা কোন ওয়ার্ডটার সাথে রিলেটেড, মানে কোন ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে, মানে বোঝাচ্ছে। দেখো প্রত্যেক দিন পরেটাকে বোঝাচ্ছে না, প্রত্যেক দিন পরে, তাহলে পড়া তো ভার্ব, বুঝে গেছি ক্রিয়া, তাই ভার্বকে যে বোঝাবে তাকে অ্যাডভার্ব বলে কি না বলো? ক্লিয়ার হয়েছে? তো এইভাবে পার্শ্বস্পী বিচার করে চলবে, প্রত্যেকটা ওয়ার্ডের পার্শ্বস্পী বিচার করে চলবে, ইংরাজি শিখে যাবে, ঠিক আছে? যা কিছু পড়বে, সে টেক্সট পড়ো আর যাই পড়ো না কেন, ওয়ার্ডের পার্শ্বস্পী, একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সাথে কী রিলেশনে বসছে, সেই ওয়ার্ডটার পার্শ্বস্পী কী, সেগুলো বিচার করে চলবে। আর পার্শ্বস্পীচ যদি না জেনে থাকো তাহলে ডিকশনারি তো অবশ্যই রাখতে হবে, মাস্ট হ্যাভ। ডিকশনারি দিয়ে পার্শ্বস্পীচও তুমি পেয়ে যাবে, মানেও পেয়ে যাবে, প্লাস শর্টে দেখবে অ্যাব্রিভিয়েশন বা
শর্ট ফর্মে লেখা থাকে। এ হলে অ্যাডজেক্টিভ, এডি হলে অ্যাডভার্ব, ভি হলে ভার্ব, এন হলে নাউন, এরকমভাবে লেখা থাকে, ঠিক আছে? সেখান থেকেও পেয়ে যাবে। এই 500 বিচার করে চলবে, ইংরাজি শিখে যাবে। তো এখানে গ্র্যান্ডফাদার রিডস নিউজ পেপার, কী করবো, এভরিডে, ব্যাস ফিনিশ। বলো বুঝলে কি না? আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে কিভাবে কোন অ্যাঙ্গেলে ভাববো বোঝাতে পারলাম। কিভাবে সলভ করব, আগে ক্রিয়া বাছবো, ভার্বটাকে বাছবো, অবশ্যই টেন্সের গঠনের ভার্ব। পরে আছে কিছু করে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, কিছু করা হয়, হই, আছে, করে, এ সমস্ত বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স বাংলা হয়। তাহলে সেইভাবে অ্যাপ্লাই করলাম, আগে কর্তা নিয়ে এলাম, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। ক্লিয়ার হয়েছে? এটার সাথে সাথে একটু মুখেও বলে দিই, যদি এটা থাকতো দাদু প্রত্যেক দিন খবরের কাগজ পড়তো থাকতো, অতীতের অভ্যেস থাকতো, বাংলা ক্রিয়া শেষে ত থাকলে হ্যাবিচুয়াল পাস বেরো, তখন কি করতাম? এটা শর্টে বলে দিই, লিখবো না, জায়গার অভাব, মুখে বলে দিই, এরকমও ব্যবহার আমি নিয়ে আসবো। তখন মনে রাখবে একটা ইউজ টুর ব্যবহার আছে, ইউজ টু বা উডের ব্যবহার আছে সিম্পল পাস্ট টেন্সে। আর একটা টাইপ আছে ইউজ টু বা উড, তারপরে ভার্বের রুট ফর্ম বসে, ঠিক আছে? তাহলে এটা করতাম, গ্র্যান্ডফাদার ইউজ টু রিড, এস যুক্ত হতো না, কারণ টু এর পরে ভার্বের রুট ফর্ম, বা মোডালের পরেও ভার্বের রুট ফর্ম হয়, উড একটা মোডাল। উড রিড বা ইউজ টু রিড যা আছে তাই নিউজ পেপার এভরিডে। অথবা এটাও করতে পারতাম, এই জাস্ট রিডের পাস্ট টেন্স রেখে দিলেই হতো। তো রিডের পাস্ট টেন্স কীভাবে করতাম, এই এসটাকে বাদ দিয়ে দিতাম, কারণ এস তো শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সই হয়, ব্যাস এসটাকে বাদ দিয়ে দিতাম, তাতেও হয়ে যেত গ্র্যান্ডফাদার রেড নিউজ পেপার এভরিডে, উচ্চারণটা রেড হতো, বানান তো একই, ঠিক আছে? এটা দিয়েও হয়ে যেত। তো চলো এবারে নেক্সট দেখি। এখন বৃষ্টি পড়ছে, তো ব্যাস এই যে বাক্যটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে, সচরাচর দেখা যায়। তো ক্রিয়াটাকে খুঁজে বার করি, ক্রিয়া কোনটা আছে দেখতে পাচ্ছি এখানে, পড়ছে আছে, পড়া একটা একটু আগে দেখেছিলাম পড়ে, এখানে পড়ছে একটা কাজ করছে, একটা কাজ করা বোঝাচ্ছে না, অ্যাকশান বোঝাচ্ছে না, অবশ্যই ডু ভার্বের সেন্স আসছে। কিন্তু এখানে পড়ছে এই হিসেবে আলাদা হিসেবে না দেখে কি পড়ছে দেখো তো, বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়াটাই এখানে ক্রিয়া, শুধু পড়াটা হিসাবে না দেখাই ভালো, কারণ এখানে বৃষ্টি পড়া হিসাবে যদি দেখো কী পড়ছে না, ফল ইংরাজি হবে FALL, কিন্তু সেই হিসাবেও করা যায়, কিন্তু সেইটা না ভেবে এটা বেস্ট ব্যবহার হচ্ছে বৃষ্টি পড়া হিসাবেই ভাবা, কারণ বৃষ্টি পড়াও একটা ক্রিয়া, একটা কাজ করা বোঝায়। মানে রেইন হচ্ছে ওর ইংরাজি ওয়ার্ড, রেইন নাউনও হয়, রেইন ভার্বও হয়। তো আমি তো ওকে ভার্ব হিসেবে অ্যাপ্লাই করতেই পারি, কারণ আমার এখানে ক্রিয়া দরকার, বুঝতে পারলাম? তো রেইন ভার্ব হিসেবে আমরা দেখব, ঠিক আছে? এইবারে যদি ভার্ব হিসাবে একে দেখি বৃষ্টি পড়া, তাহলে বাকি রইল এখন একটা অ্যাডভার্ব নাও, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন আসবে, স্যার সাবজেক্ট কোথায়? ইংরাজিতে তো আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ রাখবো, তাহলে সাবজেক্ট কোথায়? মনে রাখবে এরকম অনেক বাক্য দেখতে পাবে যেখানে সরাসরি সাবজেক্টটা থাকে না, সাবজেক্টটা অমিটেড বলতে পারো, উজ্জ অবস্থায় থাকে। তখন আমরা কি করব, তখন ইন্ট্রোডাক্টরি হিসাবে সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি মানে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য ইট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে আনা যেতে পারে, অথবা দেয়ারের ব্যবহার আছে THERE, এই দুটোর মধ্যে যেটা যেখানে প্রয়োজনীয় সেখানে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো ওই বৃষ্টি পড়ার ক্ষেত্রে ইট প্রোনাউনটা আমরা ব্যবহার করব, কারণ এটারই ব্যবহার আছে। ক্লিয়ার হয়েছে? তো ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে সাবজেক্ট আনি, ইট, ব্যাস। এইবারে সাবজেক্ট তো হয়ে গেল, এবার এই যে বৃষ্টি পড়ছে এইটাকে ক্রিয়া তো বুঝে গেলাম, কিন্তু ক্রিয়াটা কোন টেন্সে আছে বুঝতে হবে। মনে করে দেখো টেন্সের ক্লাসে আমি শিখিয়েছি বাংলায় ক্রিয়া শেষে তেছো থাকলে, বাংলা ক্রিয়া শেষে এইগুলো খুব কার্যকরী, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। বাংলা ক্রিয়া শেষে যদি তেছো থাকে তাহলে 100% প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি? একদমই ইজি। আমি বলে থাকি যে কোনো কন্টিনিউয়াসে প্রেজেন্ট পার্টিসিপেল কমন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে, মানে ভার্বের রোজটা আইনজি, এটা বসেই প্রেজেন্ট পার্টিসিপেল বলতে পারো ওটাকে। তার আগে অক্সিলারি ভার্বের কাজ, কী ভার্ব অক্সিলারি রূপে বসে? বি ভার্ব অক্সিলারি রূপে বসে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের রোজটা আইনজি। আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তো বি ভার্বের পাস্ট ফর্ম, তারপরে ভার্বের রোজটা আইনজি। ব্যাস, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বই কাজ করে দেবে, কারণ তোমাদের শিখিয়েছি পাশাপাশি যদি দুটো ভার্ব মোটামুটি দেখো তাহলে আগেরটা অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের কাজই হচ্ছে টেন্স নির্ধারণ করা। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের রোজটা আইনজি, এ তো বসছেই প্রিন্সিপাল রূপে, তার আগের ভার্বটা অক্সিলারি, তো বি ভার্ব এখানে অক্সিলারি রূপে বসে কন্টিনিউয়াসে। তো অক্সিলারি ভার্ব যেহেতু টেন্স নির্ধারণ করে, তা বি ভার্ব যেহেতু অক্সিলারি রূপে বসে, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাপ্লাই করবো, কারণ এ তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পড়ছে, তাই না? পড়ছে মানে কি বাংলায় ক্রিয়া শেষে তেছো চয় ছ আসছে না সেন্স, তো সেটা এলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাপ্লাই করবো, আর অক্সিলারি ভার্ব বি অ্যাপ্লাই করবো। বি ভার্বের কোন ফর্ম? অবশ্যই প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস। পড়ছে মানে প্রেজেন্টে সেন্স আসছে,
কন্টিনিউয়াস মানে অনবরত চলছে, কোনো একটা কাজ বর্তমানে শুরু হয়ে চলছে, ঠিক আছে। তাহলে ফর্মুলা হলো B1 ভার্বের রূপস্থ আইএনজি, মানে প্রেজেন্ট পার্টিসিপল কমন, তার আগে অক্সিলারি ভার্বের কাজ, তো বি ভার্ব এখানে অক্সিলারি রূপে বসে কন্টিনিউয়াসে, তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্স সেহেতু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসো, ব্যাস ফিনিশ। তো সেই বুঝে অ্যাপ্লাই করি। তো দেখো ইটের পরে B1 অ্যামিজারের কী বসে, অবশ্যই ইজ, আরামসে বসাও ইজ। তারপরে ভার্বের রূপস্থ আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, তো সেটা মেন ভার্ব মানে নিজের মানে নিয়ে বসে, প্রিন্সিপাল ভার্ব মানে নিজের মানে নিয়ে বসে। তাহলে বৃষ্টি পড়া ইংরেজি তো বলেই দিলাম রেইন, ব্যাস রেইন লিখবো, ভার্বের রুট ফর্ম হয়ে গেল, তার সাথে আইএনজি, ফিনিশ। ইট ইজ রেইনিং, বলো বুঝলে কি না? ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। এবার এখন একটা অ্যাডভার্ব আছে, ব্যাস ওটাকে জাস্ট অ্যাড করে দাও লাস্টে, হয়ে গেল নাও, ফিনিশ। ইট ইজ রেইনিং নাও, সাবজেক্ট, তারপরে ভার্ব, ইজ রেইনিংটা ভার্ব, ফাইনাইট ভার্ব টেন্সে ঘটনা আছে, অক্সিলারি এটা, প্রিন্সিপাল এটা, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি থাকলে বললাম, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে, তো এটা প্রেজেন্ট টেন্স আছে B1, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের রূপস্থ আইএনজি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এটা B2 থাকতো, এ কমন, এটা যদি B2 থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এইভাবে ভাবতে শেখো, ঠিক আছে, প্র্যাকটিস করবে বাড়িতে। তো ইট ইজ রেইনিং নাও, এই নাওটা যে অ্যাডভার্ব সেটার প্রমাণও বলে দিচ্ছি। এখন কি বৃষ্টি পড়ছে, তো ক্রিয়াটাকে বোঝাচ্ছে, একটু আগে বললাম ক্রিয়াকে বোঝালো মানে সেটা ক্রিয়া বিশেষণ হয় বাংলায়, মানে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব ভার্বকে তো কোয়ালিফাই করেই, তো করছে এখানে ভার্বকে, তার জন্য এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? এই করাতে করাতে এটাকে অন্য একটা টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি প্রশ্নটা আসতো বৃষ্টি 2 ঘন্টা ধরে পড়ছে, বৃষ্টি পড়ছে 2 ঘন্টা ধরে, তো বৃষ্টি পড়ছে এ তো একই আছে, খালি অ্যাড করলাম 2 ঘন্টা ধরে, এখনটাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ আর একটা টাইম নিয়ে এলাম 2 ঘন্টা ধরে। তখন কি করব, পড়ছে তো বাংলায় ক্রিয়া শেষে তেছিতে চই আসছে, তাহলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাপ্লাই করব না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে অ্যাপ্লাই হবে না, এটা বলে দিই, ভালো করে শুনে নাও, এর উপরেও ব্যবহার আমি নিয়ে আসবো। কোনো সময় ধরিয়া যদি বোঝায় বা বিশেষ সময় থেকে বোঝায়, কি বললাম, পিরিয়ড অফ টাইম বা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, কোনো সময় ধরিয়া বোঝায় বা কোনো বিশেষ সময় থেকে বোঝায়, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করি। কোন পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট, কারণ পড়ছে 2 ঘন্টা ধরে পড়ছে, তো তেছি তেচো আসছে মানে বর্তমানের সেন্স আসছে, ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করবো, ঠিক আছে। ওটার ফর্মুলা আবার একটু আলাদা। এখানে এই যে তোমাদের তো বললামই যে কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসে প্রেজেন্ট পার্টিসিপল কমন, তার মানে বৃষ্টি পড়ছে তো রেইনিং তো কমন, এটা তো বসবেই ভার্বের রূপস্থ আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, তার আগে অক্সিলারি কাজ, অক্সিলারি ভার্ব, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এইটা কমন বসে গেছে। প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা কি, H1V3, তো অক্সিলারি ভার্ব বি ভার্ব আছে, এই বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম অ্যাপ্লাই করে দাও, ফিনিশ। প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হ্যাভ বিন, হ্যাজ বিন, H1V3 প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা। তো ইটের পরে কী হবে, হ্যাজ হবে, কারণ ইট সিঙ্গুলার, ওর জন্য হ্যাজ সিঙ্গুলার ভার্ব বসলো, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম কোন ভার্ব, এই অক্সিলারি ভার্বটার পারফেক্ট ফর্ম আনবো, তো অক্সিলারি ভার্ব হচ্ছে এটা, ইজটা কোত্থেকে আসছে, বি ভার্ব থেকে আসছে, বি হচ্ছে রুট ফর্ম, তো বি ভার্বের পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্ম মানে V3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, বিন কিনা, BWN বিন কিনা, তাহলে উত্তর হবে ইট হ্যাজ বিন, BWN, ইট হ্যাজ বিন রেইনিং। এইবারে এতটুকু বোঝা গেল, তাহলে কীভাবে ভার্বটা চেঞ্জ হচ্ছে, অক্সিলারি ভার্বের কাজ বোঝা গেল, রেইনিং তো কমন, জাস্ট এখানে এই অক্সিলারি ভার্বটারই অদল বদল হচ্ছে। অক্সিলারি ভার্ব বিশাল পাওয়ারফুল, আর অক্সিলারি ভার্ব থাকা মানে ভীষণ হেল্প করে, এর জন্যই তো এর নাম হেল্পিং ভার্ব, তাই না, এ টেন্স নির্ধারণ করতে হেল্প করে। এই বি ভার্বটার পারফেক্ট ফর্ম প্রেজেন্ট পারফেক্ট কীভাবে বার করবো সেও শিখিয়ে দিলাম তোমাদের, হ্যাভ বিন হ্যাজ বিন এক কথায় মনে রাখতে পারো, কীভাবে আসছে সেটাও বুঝিয়ে দিলাম। H1V3 হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুসারে বসলো, এই বি ভার্ব, ইজটা তো বি ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, সেটা বসিয়ে দেবো, আর ভার্বের রূপস্থ আইএনজি তো কমন, ফিনিশ। আর যদি অন্য কোনো টেন্সে থাকে তাহলে মূল ভার্বটার সাথে আইএনজি বসিয়ে দেবো রুটের সাথে, এখানে তো এটা রয়েছে কন্টিনিউয়াস, ওই জন্য আমার আলাদা করে কিছু করতে হলো না, বোঝা গেল। ইট হ্যাজ বিন রেইনিং, এবারে আছে 2 ঘন্টা ধরিয়া, তা ধরে বোঝালে একটা ফর প্রিপোজিশন আসে, তাহলে ফর 2 আওয়ার্স, HOURS, ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ক্লিয়ার হয়েছে। আর যদি বিশেষ সময় থেকে বোঝায় তাহলে সিন্স বা ফ্রম প্রিপোজিশন আছে, SINC, সিন্স বা ফ্রম, কী হতো, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম, ধরো বললাম 7টা থেকে, ফ্রম 7 AM বা সিন্স 7 AM, সিন্সের ব্যবহারটা বেশি ভালো, যেটা যে কোনো একটা করতে পারো, সিন্স একটা প্রিপোজিশন এখানে, ফ্রম তো প্রিপোজিশন অবশ্যই, সিন্সের কনজাংশনের ব্যবহারও আছে, একটা ওয়ার্ড একটা বাক্য থেকে যে রূপে কাজ করে তাকে সেই পার্সোনাল বলে, তো সিন্স এখানে প্রিপোজিশনে কাজ করছে নাউনের পূর্বে বসে, তাই জন্য একে প্রিপোজিশন বলবো। তো দেখো একটা বাক্য কতভাবে ভাবা যায়, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। একটা বাক্য লিখবে, একটা ডু ভার্ব পেয়ে গেলেই হবে, ওটাকে এই বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করো, আমি এর উপরেও একটা ক্লাস নিয়ে আসবো, একটা ভার্বকে দেখাবো তোমাকে সমস্ত টেন্সে অ্যাপ্লাই করে, ঠিক আছে, ডু ভার্বকে, তো সেটা তোমরা নিজেরাও করতে পারো, ঠিক আছে।
তো চলো নেক্সট। আমি তখন ইতিহাস পড়ছিলাম, তো এখানে দেখবো আগে কি ক্রিয়া ভার্বটাকে খুঁজে বার করবো। তো দেখতেই পাচ্ছি পড়ছিলাম আছে, বোঝাই যাচ্ছে পড়া একটা কাজ করা বোঝায়, ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব। তো পড়ছিলাম, এইবারে চিন্তা করব ক্রিয়ার শেষে কি থাকলে কোন টেন্স হয়। বাংলায় ক্রিয়ার শেষে তেছিল তেছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয় কিনা বলো। এ তোমাদের টেন্সের ক্লাস আমি শিখিয়েছি। তো এটা সেন্স তাই আসছে না, পড়ছিলাম মানে পড়িতেছিলাম, আচ্ছা তেছিল তেছিলামের সেন্স আসছে না। এখানে চয় ছ আছে, চয় ছয়ের শুধু ছও দিতে পারে বাংলায়, কিন্তু সেন্সটা বুঝতে হবে তোমাকে। পড়িতেছিলাম পড়ছিলামও যদি থাকে, চটা না থেকে শুধু ছ থাকে, তাতেও তো সেন্স আসছে। পড়ছিলাম মানে পড়িতেছিলাম বা পড়িতেছিল, অর্থাৎ তেছিল তেছিলাম থাকলেই তুমি পাস্ট কন্টিনিউয়াসে অ্যাপ্লাই করবে। আর পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই কন্টিনিউয়াসে কী শিখেছি, প্রেজেন্ট পার্টিসিপেল কমন। যে কোনো কন্টিনিউয়াসে প্রেজেন্ট পার্টিসিপেল ভাবের রুলস আইনজি তো বসেই, তার আগে অক্সিলারি ভাবের কাজ। বি ভার্ব অক্সিলারি রূপে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে। এই ভাবের রুলসটা আইনজি তো প্রিন্সিপাল ভার্ব রূপে বসেই কমন, ওর আগে একটা অক্সিলারি ভার্ব বসে। কি বললাম একটু আগেও, বি ভার্ব অক্সিলারি রূপে বসে। তো এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম বসাবো কিনা বলো। বুঝতে পারলাম, একটু আগেও তোমাদের আলোচনা করে দিলাম যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, ওখানে বি ওয়ানটায় বি টু মানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার যদি বসিয়ে দিই, তারপরে ভাবের রুটস আইনজি পাস্ট কন্টিনিউয়াস। জাস্ট অক্সিলারি ভাবের খেলা দেখতে পাচ্ছ। প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভাবের রুটস আইনজি তো কমন, তাই না, যে কোনো কন্টিনিউয়াসে। তো তাহলে এটা আমরা কি করব, এখানে ক্রিয়া তো বার করে নিলাম, পাস্ট কন্টিনিউয়াস বুঝে গেলাম, কর্তা আমি দেখতে পাচ্ছি, এই বাকি অংশ পরে দেখব, আগে তো কর্তা বসাই আই, ব্যাস তারপরে হয়ে গেল। তারপরে বুঝে গেলাম পাস্ট কন্টিনিউয়াস। বি টু ভার্বের রুটস আইনজি কীভাবে বার করবে সেটাও শিখিয়ে দিলাম। তাহলে বি টু ওয়াজ অথবা ওয়ার, ওয়ারে কী নেবো, ওয়াজ নেবো, আয়ের পরে তো ওয়াজই হবে, আই ওয়াজ, ব্যাস। তারপরে পড়া ইংরেজি রিড, তোমরা জানোই তো, রিড তার সাথে আইএনজি, এই যে ভার্বের রুট তার সাথে আইএনজি বসলো, ঠিক আছে। আইএনজি একটা সাফিক্স বলতে পারো, প্রত্যয় পরে যুক্ত হচ্ছে। বেস ওয়ার্ডের পরে কিছু যুক্ত হয়ে যদি একটা নতুন ওয়ার্ডের ফরমেশন হয়, তখন সেটা আমরা সাফিক্স হিসেবে অ্যাপ্লাই করি, সেটাকে আমরা সাফিক্স বলতে পারি। তো আইএনজিটা একটা সাফিক্স বলতে পারো। প্রেফিক্স সাফিক্সের উপরে আমি ক্লাস নিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে অবশ্যই, খুব ইম্পর্টেন্ট এরিয়া একটা ভোকাবুলারি শব্দভাণ্ডারের। তো আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম, ব্যাস তারপরে কী আছে, হয়ে গেল বি টু ভার্বের রুটস আইনজি, এটা বি টু বোঝা যাচ্ছে তো। বি টু মানে বি ভার্বের পাস্ট ফর্ম, টু মানে পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম। এই তো শর্ট ফর্মগুলো জানোই, যারা আমার ক্লাস দেখো এর সাথে ধাতস্থ হয়েই গেছো। ওয়াজ অথবা এবারে ওয়াজ কেন আনলাম, কারণ আই কর্তা এক বচন, ওর জন্য ওয়াজ এক বচন ভার্ব বসলো। এটা যদি বহু বচন থাকতো তাহলে ওয়ার আনতাম, ওয়ার বহু বচন ভার্ব, ক্লিয়ার। তারপরে রিডার্স আইনজি হয়ে গেল, আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম। তারপরে কী আছে, তখন ইতিহাস, তো আগে অবজেক্ট আনবো, সাবজেক্ট ভার্ব, যদি অবজেক্ট থাকে অবজেক্ট আনবো। তাহলে কী আছে, অবজেক্ট হিস্ট্রি, ব্যাস। তারপরে বাকি অংশ তখন দেন, তখন ইংরাজি দেন, দেনটাও একটা অ্যাডভার্ব এখানে। তো দেন মানে তখন পড়ছিলাম, ভার্বটাকে কোয়ালিফাই করছে, ওই জন্য এটা অ্যাডভার্ব, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো কত আরামসে তোমরা পাস্ট কন্টিনিউয়াসে অ্যাপ্লাই করতে। যদি এটা থাকতো ওই তখনটা বাদ দিয়ে, ধরো আমি ইতিহাস পড়ছি মানে পড়ছিলাম না থেকে পড়ছি, বাংলা ক্রিয়া শেষে তেছি দিতে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ব্যাস কী করতাম, খালি এই ওয়াজটা মানে বি টুটাকে বি ওয়ান করতাম কি না, প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের রুটস আইনজি, এ তো কমন যে কোনো কন্টিনিউয়াসে বললাম, জাস্ট অক্সিলারি ভাবের কাজ, তাই না। এই বি টু আছে, এটাকে বি ওয়ান করে দিতাম, মানে আই অ্যাম রিডিং হিস্ট্রি হয়ে যেত, আমি ইতিহাস পড়ছি। তখন দেনটা হতো না, কারণ ওটা তো বর্তমানকাল, বর্তমানে নাও হতো, আই অ্যাম রিডিং হিস্ট্রি নাও, ক্লিয়ার। তাহলে দেখো একটা দিয়ে কত নিজেরাই তোমরা বানাতে পারো, নিজেরাই প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। ট্রান্সলেশন একটা বড় হাতিয়ার বাংলা মাধ্যম স্টুডেন্টদের জন্য, বললামই তোমাদের, যে কোনো রাইটিংও কাজে লেগে যাবে, ঠিক আছে। বাংলা যেটা ভাববে সেটা ইংরাজিতে এই অ্যাঙ্গেলে ভেবে তোমরা আরামসে ট্রান্সলেট করতে পারবে। তার জন্য কিছু শব্দভাণ্ডার বানানো দরকার, ডিকশনারি প্রচুর দেখো, একটা ভালো ডিকশনারি রাখা দরকার পাশে, ঠিক আছে। লাস্ট দেখো যেটা আছে, বাবা রাত্রে বাড়ি ফিরেছেন। তো এখানে দেখি ক্রিয়া কোনটা, কর্তার আগেও ক্রিয়া মেন ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। কর্তা অনেক বাক্যে উজ্জ্ব থাকতে পারে, থাকে কিন্তু উজ্জ্ব থাকতে পারে, কিন্তু ক্রিয়া তো থাকবেই, ঠিক আছে। ইংরাজিতে ক্রিয়া ছাড়া ভার্ব ছাড়া কোনো বাক্য সম্ভব নয়, ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য সম্ভব নয়। বাংলায় ভার্ব উজ্জ্ব থাকতে পারে, ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে। যেমনি ধরো বললাম উনি ডাক্তার, তো উনি হয় ডাক্তার, তো হয়টা নাও থাকতে পারে, কিন্তু ইংরাজিতে হি ডক্টর করলে হবে না, হি ইজ ডক্টর করতেই হবে, ভার্ব আনতেই হবে। কিন্তু বাংলাতে উজ্জ্ব থাকতে পারে, কিন্তু ইংরাজি বাক্যে ভার্ব মাস্ট, ফাইনাইট ভার্ব, হ্যাঁ। ভার্ব বলতে আমি বুঝি ফাইনাইট ভার্ব, টেন্সের গঠনের ভার্ব মাস্ট, ওকে। তো ভার্ব দেখলাম কি আছে, ফিরেছেন, কর্তা আছে বাবা, এইগুলো অতিরিক্ত অংশ, ওসব পরে দেখবো। তো ফিরেছেন, এবার ক্রিয়ার শেষে বাংলায় কি থাকলে কোন টেন্স হয় সেটা ভাবতে হবে। তো ফিরেছেন, দেখো ফিরেছেন ন আমরা কখন লাস্টে বসাই, কোনো সম্মান গুরুজনদের ক্ষেত্রে বোঝাতে, উনি তিনি, হ্যাঁ,
ফিরিয়াছেন, গিয়াছেন, এগুলো গুরুজনদের ক্ষেত্রে, সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। তো ফিরেছেন না বলে ফিরেছেও বলতে পারি, মানে নটাকে যদি না করি তাহলেও একই হবে অর্থটা। বাবা রাত্রে বাড়ি ফিরেছেও একই, বাবা রাত্রে বাড়ি ফিরেছেনও একই, শুধু গুরুজন বা সম্মানীয় ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এগুলো আমরা বাংলা ইউজ করে থাকি। ন, উনি, তিনি মানেই তো সে, তাই না? তো ন যুক্ত থাকলেও ঘাবড়ানো কিছু নেই। এটা তাহলে এই নটাকে যদি হাঁটাই তাহলে এখানে সেন্সটা কী আসছে, বাংলায় ক্রিয়া শেষে ইয়াছি ইয়াচো আসছে কি না? বাংলায় ক্রিয়া শেষে ইয়াছি ইয়াচো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইমিডিয়েট পাস বলে, মানে সবে মাত্র কাজটা শেষ হয়েছে। কাজটা শেষ হয়ে গেলে তো পাস্ট টেন্স বলি, কিন্তু যেহেতু সবে মাত্র শেষ হয়েছে মানে ফলটা বর্তমানে আছে, রেজাল্টটা প্রেজেন্টে আছে, অর্থাৎ ইমিডিয়েট পাস্ট বলতে পারো, তখন আমরা ইমিডিয়েট মানে সবে মাত্র, হ্যাঁ সবে মাত্র শেষ হয়েছে এরকম কাজকে বাংলা ক্রিয়া শেষে ইয়াছি ইয়াছো বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। আমি অঙ্ক করেছি, দেখো ইয়াছি ইয়াছো, করেছি আসছে। সে খেলেছে ফুটবল, তো খেলেছে ইয়াছি ইয়াচো আসছে না? ওরকমই ফিরেছেন বা ফিরেছে, ইয়াছি ইয়াচো আসছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট বুঝলাম। কিন্তু তোমাকে বাক্যের বাকি অংশটাও পড়া দরকার, এটার মাধ্যমে তো বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু ভার্বটা অবশ্যই আগে বিচার করে তোমাকে টেন্সটা বুঝতে হবে, কিন্তু তার সাথে এগুলোও তো পড়তে হবে মূল ট্রান্সলেশনটা করার আগে। তো সেইগুলো পড়ে এখানে রাত্রির একটা টাইম আসছে না? এই যে রাত্রির টাইমটা আসছে উল্লেখ করে দিচ্ছে, এইটাও তো একটা কাল নির্ধারণ করতে আমাদের হেল্প করছে। আমি যেন বলেছিলাম মেইনলি ভার্ব তো টেন্স নির্ধারণ করে, কিন্তু এমনও কিছু ওয়ার্ড আছে যেগুলো টেন্স নির্ধারণ করতে পারে, যেমনি টুডে, ইয়েস্টারডে, এই অ্যাডভার্বগুলোও করে, ঠিক আছে? রাত্রির এটা একটা নাউন, যদিও একটা সময় তো মেনশন করছে, টাইম মেনশন করছে, এটাও কিন্তু কাল নির্ধারণ করছে। তো অন্য ওয়ার্ডও কাল নির্ধারণ করতে পারে, কিন্তু মেইন তো ভার্ব অবশ্যই। তো এখানে রাত্রির যেহেতু আছে তাহলে এটা পাস্টের সেন্স আসছে কি না, যে বাবা রাত্রে বাড়ি ফিরেছেন, তার মানে কি রাত্রে, আজকের দিন, তার মানে রাত্রে মানে গত রাত্রে, মানে আগের দিন রাত্রে, এই সেন্সটা আসছে কি না বলো? তাহলে আগের দিন রাত্রে মানে সেটা পাস্ট না, সেটা তো ইমিডিয়েট পাস্ট বলতে পারবো না। ইমিডিয়েট পাস্ট হলে তো প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করতাম, যেটা সেন্স ভার্বের মাধ্যমে আসছে। তাহলে ক্রিয়া আমাকে অবশ্যই হেল্প করবে, কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু সেন্সটাও বুঝতে হবে। ক্রিয়ার মাধ্যমে তো বুঝতে প্রেজেন্ট পারফেক্ট ইমিডিয়েট পাস্টের সেন্স আসছে, কিন্তু যেহেতু বাক্যটা পুরো পড়ে দেখা গেল রাত্রির আছে, তাহলে রাত্রের একটা টাইম তো আছেই উল্লেখ করছে, সেটা পাস্টে অতীতে হয়ে গেছে, গত রাত্রের কথা বলছে, আগের দিন রাত্রের কথা বলছে। তার মানে এই ওয়ার্ডটার মাধ্যমেই তো এটা বোঝা যায় যে এটা ইমিডিয়েট পাস্ট না, সদ্য হয়নি ঘটনাটা, তাই না? অতীতেই হয়েছে, পাস্টেই হয়েছে। তাই জন্য এখানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট অ্যাপ্লাই করাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। বোঝা গেল? ভার্ব তো আমাকে টেন্স নির্ধারণ করতে হেল্প করবেই, দেখো ভালো করে বুঝে নাও, কিন্তু তোমাকে আলটিমেটলি পুরো বাক্যটাও একবার পড়ে দেখতে হবে। ওটার পরে যদি সেখানে এমন কিছু ওয়ার্ড থাকে যেটা কোনো টেন্সের ইন্ডিকেশন পরিষ্কার করে দিচ্ছে, তাহলে সেই টেন্সই অ্যাপ্লাই করব। তাহলে এখানে বাংলার দিক থেকে তো ক্রিয়াটা দেখতে গেলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট আসছে, কিন্তু কমপ্লিট যদি বাক্যটা পড়ি বাংলাতেও, তাহলে সেন্সটা এই রাত্রির এই ওয়ার্ডটার জন্য, এই শব্দটার জন্য সেন্সটা সিম্পল পাস্ট টেন্স মানে পাস্ট টেন্সে আসছে কি না বলো? সেই জন্য এটা সিম্পল পাস্ট টেন্সে করাই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? তাহলে কি করব আমরা? ফাদার সাবজেক্ট নিয়ে আসি, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তো সাবজেক্ট হয়ে গেল, তারপরে ভার্ব কে আছে? ফিরেছেন। ফেরা ইংরেজি রিটার্ন করো, সবথেকে ভালো। কাম ব্যাকও হয়, রিটার্ন সবথেকে ভালো হবে। তো রিটার্ন, RETURN, ঠিক আছে? ফাদার রিটার্ন। এবার এটা তো ভার্বের রুট ফর্ম বসেছি বা প্রেজেন্ট ফর্ম বলতে পারো। তা আমার তো এটা পাস্ট টেন্সের সেন্স আসছে, তাহলে পাস্ট টেন্সের ফর্মুলা কি? সিম্পল পাস্ট টেন্সের V2। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা কি শিখেছিলাম? V1। তাহলে সিম্পল পাস্ট কি হয়ে যাবে? V2। টু মানে সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। কোন ভার্ব? যে ভার্ব দরকার। তো ফিরেছেন, ফেরা ইংরাজি রিটার্ন, রিটার্ন একটা ডু ভার্ব, তো সেটারই পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম ফেলবো কিনা বলো? তাহলে এটা হচ্ছে V2। তাহলে V2 রিটার্নের সেকেন্ড ফর্ম কি? ED সাফিক্স যুক্ত হয় কি না? এটা একটা সাফিক্স, কিন্তু এটাও একটা সাফিক্স। বেস ওয়ার্ডের পরে যদি যুক্ত একটা নতুন ওয়ার্ডের ফরমেশন হয় তখন তাকে সাফিক্স যুক্ত বলি আমরা। তো রিটার্ন, ফাদার রিটার্ন পাস্ট টেন্সে হলো V2 হয়ে গেল। এবার তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে, স্যার V3 মানে পাস্ট পার্টিসিপল তো রিটার্ন হয়, তাহলে ওটা কেন V3 বলবো না? কারণ শুধু পাস্ট পার্টিসিপল দিয়ে কোনো টেন্সের গঠন হয় না, কোনো ফাইনাইট ভার্ব গঠিত হয় না। পাস্ট পার্টিসিপল অক্সিলারি ভার্ব নেয়, হয় হ্যাভ ভার্ব অক্সিলারি রূপে নেয়, নাহলে বি ভার্ব অক্সিলারি রূপে নেয়, এর বিবিধ ব্যবহার আছে। যদি অক্সিলারি ভার্ব নেয় তাহলে ও টেন্সের গঠনের ভার্ব নির্মাণ করে, মানে ফাইনাইট ভার্ব হয়। আর একা তো পাস্ট পার্টিসিপল ফাইনাইট ভার্ব গঠন করে না, তাহলে একে কী করে বলবো? এর আগে তো কোনো ভার্ব নেই,
বোঝাতে পারলাম? তাহলে একে সেকেন্ড ফর্ম যেহেতু রিটার্ন একটা আছে, তাহলে একে সেকেন্ড ফর্ম বলতেই হবে, এটাও ক্লিয়ার করে দিলাম। ফাদার রিটার্ন, ব্যাস, তারপরে বাকি অংশ বাড়ি নিয়ে আসি, হোম ডাইরেক্ট হবে, কোনো প্রিপোজিশনের দরকার হয় না রিটার্নে পরে। ফাদার রিটার্ন হোম রাত্রিরে অ্যাট নাইট। মনে রাখবে, নাইট হোক, রাত্রির হোক, ডন, DAWN, ডন, ভোর হোক, আর নুন মানে মধ্যভোর, যেটা 12টা বলে, দুপুর 12টা, NOON, নুন, এর আগে সাধারণত অ্যাট বসে, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট। আর সকাল, বিকাল, সন্ধ্যের আগে ইন দ্য বসে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন বিকালবেলা, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা। এগুলো খুব কাজে লাগে কিন্তু প্রিপোজিশনের দিক থেকে। হ্যাঁ, প্রিপোজিশনের ক্লাস আমি প্রচুর নিয়েছি, আবার নেবো। তাহলে হয়ে গেল ফাদার রিটার্ন হোম অ্যাট নাইট, বাবা ফিরেছেন বাড়ি রাত্রিরে। আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ। তো এখানে ভার্বটা শুধু দেখলে তো প্রেজেন্ট পারফেক্টে ছিল, কিন্তু ওভারঅল পুরো বাক্যটা পড়ে সেন্স বোঝা গেল পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স আসছে এই রাত্রির ওয়ার্ডটার মাধ্যমে, ওই জন্য এটাকে সিম্পল পাস্ট টেন্সে অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার হয়েছে? যদি প্রেজেন্ট পারফেক্টে করতাম তাহলে করতাম ফাদার হ্যাজ রিটার্ন হোম অ্যাট নাইট, কিন্তু যেহেতু রাত্রির তো আগে হয়ে গেছে, পাস্ট বোঝাচ্ছে, ইমিডিয়েট পাস্ট নয়, এই জন্য এটা সিম্পল পাস্ট টেন্সই করা উচিত। ক্লিয়ার হয়েছে? তো আমি সরে গেলাম, তোমরা এগুলো নোট ডাউন করে নেবে অথবা স্ক্রিনশটও করে রাখতে পারো, ঠিক আছে? এইভাবে ভাববে, যেভাবে তোমাদের ভাবতে শেখালাম, এই অ্যাঙ্গেলে ভেবে তোমরা যে কোনো ট্রান্সলেশন আরামসে করতে পারবে। হ্যাঁ, ভার্ব অ্যান্ড টেন্সটা জাস্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে তোমাদের গ্রামারের সব রাস্তা ওপেন হয়ে যাবে, এটা বুঝে নাও, ঠিক আছে? তো এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, টাইম দেবে, ভাববে, শুধু ক্লাস দেখলেই হবে না, ঠিক আছে? তো আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। তো এরকম ট্রান্সলেশনের উপরে প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসতে থাকবো। যদি কারোর কোনো জায়গাটা অসুবিধা হয়ে থাকে, সেই জায়গাটা বারবার একটু প্রয়োজনে শুনে নেবে, ইউটিউবে এই সুবিধা আছেই। তারপরেও কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টস করতেই পারো। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইল।